এভাবে ছাদের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে কে ঘুমিয়ে পড়ে? ষোড়শী ছটফট করে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু লাভ হলো না। আয়াত শক্ত করে ধরে রেখেছে। ছাড়ুন, আমি রুমে ফিরে যাব। রুম? আগে তোর ঘুম ছুটাবো আমি। বলে ষোড়শীকে শক্ত করে ধরে টেনে নামিয়ে আনলো সিঁড়ি দিয়ে। মেয়েটা বাধা দিতে লাগলো, কিন্তু আয়াত একটুও পাত্তা দিল না। এক ঝটকায় টেনে নিয়ে এলো নিজের রুমে। দরজা বন্ধ করে সোজা ওয়াশরুমে টেনে নিল। পাগল হয়ে গেছেন আপনি? এটা কি করছেন? আমার ঘুম ছুটে গেছে, সত্যি বলছি। চুপ, বেয়াদব মেয়ে। আয়াত কোনো কথাই শুনল না। বাথরুমের দরজা বন্ধ করেই মেয়েটাকে ঠেলে দিল দেয়ালে। পরের মুহূর্তে শাওয়ারটা খুলে দিল। এক ঝটকায় ঠান্ডা পানি ঝরঝর করে নেমে এলো ষোড়শীর মাথার উপর। মেয়েটা হঠাৎ ঠান্ডায় কেঁপে উঠল, একেবারে ভিজে একাকার হয়ে গেল মুহূর্তেই। কাপড়ের প্রতিটা স্তর ভিজে গায়ের সাথে লেপতে গেল। ষোড়শী কাঁপতে কাঁপতে বলল, আপনি এটা কেন করছেন? হুঁশ ফেরানোর জন্য। অনেক নাটক হয়েছে, এবার ঠিক মতো বল, কি হচ্ছে? এমন কেন করলি? আয়াদের কণ্ঠ একেবারে কঠিন দের। ষোড়শী ঠোঁট কাঁপিয়ে তাকালো তার দিকে। চোখে জমে থাকা অশ্রু বৃষ্টির পানির সাথে মিশে গেল। আপনাকে কিছুই বলার নেই আমার। আয়াত তার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আরো এক ধাপ এগিয়ে এলো। মুখটা একেবারে কাছে নিয়ে এসে বলল, তোর সঙ্গে কি আমি জোর করবো ষোড়শী? মেয়েটা একদম নিঃশব্দ হয়ে গেল, ঠান্ডা পানিতে কাঁপছে, অথচ বুকের ভেতর যেন একটা আগুন জ্বলছে। আয়াদের সেই বিকেলের হাসিটাকে সে ঘৃণা করছে। পুরুষটির হঠাৎ কি হলো, সে নিজেও পানির নিচে চলে এলো। এক ধরনের অদ্ভুত মিষ্টি সমীরণ তাদের মধ্যে প্রবাহমান হলো। আয়াদের সিক্ত মুখ বিবর গড়িয়ে পানি অ্যাডামস অ্যাপেল ভিজিয়ে দিচ্ছে। ষোড়শী পিছিয়ে যেতে দেয়ালে তার পিঠ লাগলো। তাদের এই অবস্থাতে দেখলে মেয়েটার বদনাম হবে, অথচ সে ভয় যেন নেই মনে। জোরে জোরে হাঁপানোর মতো নিঃশ্বাস কাটছে তারা। আয়াদ আরও এগিয়ে এলো। দেয়ালে এক হাত ভর দিয়ে ষোড়শীর চিকন গলায় কপাল ঠেকালো সে। উষ্ণ শ্বাস সঙ্গে শীতল পানি, সব মিলিয়ে ষোড়শীর মন অস্থির হয়ে যাচ্ছে। আয়াত ফিসফিস করে বলল, আমি ভয় পেয়েছিলাম রুদ্রবীর তোমার শরীর ছিঁড়ে খাওয়ার জন্য বসে আছে। আমি তোমাকে কতটা সামলেছি তা তোমার বোঝার সামর্থ্য নেই মেয়ে। ষোড়শীর মাথায় সেসব ঢুকল না। একটা পুরুষের ভার সহ্য করার মতন শক্তি তার শরীরে নেই। সেখানে আয়াত তো বৃহদাকার একজন। তার বাহুতে হাত রাখল মেয়েটা, সরিয়ে দিতে চাইল। আয়াত একটু বাধা পেয়ে সরে গেল। মেয়েটার পানে একবারও তাকালো না, কোমরে হাত রেখে বলল, ঘরে যাও। আর তুই বলার জন্য সরি, মাথা ঠিক ছিল না, এক্ষুনি ঘরে যাও। আয়াদের অনুমতি পেয়ে সোজা দৌড়ে নিজের রুমে চলে গেল ষোড়শী। তাকে এভাবে বিধ্বস্ত অবস্থাতে দেখে তীরার চোখ কপালে উঠল। সে এতক্ষণ ওর অপেক্ষাতে ছিল। ষোড়শী, তুই কোথায় ছিলি আর এই অবস্থা কেন? মেয়েটা জবাব দিল না, কাঁপতে কাঁপতে নিচে বসে পড়ল। তার চুল গড়িয়ে পানি সব ভিজিয়ে দিচ্ছে, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। কাঁপতে কাঁপতে বলল, আমার সব শেষ, সব শেষ তীরা। আয়াত ভাই আমাকে না ছুঁয়ে সব কেড়ে নিল আজ। সৌরভীর ভীষণ জ্বর এসেছে, বমি করছে। একবার হামিদকে কল দে, মেয়েকে দেখে যাক, পরে কিছু হলে দোষ আমাদের দিবে। জোহরা উপর থেকে চিল্লিয়ে কথাগুলো বলল। আয়াদের কর্ণকুহর হতে সে থমকে গেল। তৃপ্তি নিয়ে পান করতে থাকা চা গলা দিয়ে নামল না, কিন্তু নিজের স্বভাবসুলভ শান্তভাব বজায় রাখল অবশ্য। সালে বিচলিত হলো। সে দ্রুত সোফা থেকে উঠে উপরে যেতে লাগলো। আয়াত শুনতে পেল হামিদকে কল দিয়ে সে আসতে বলেছে। দীর্ঘশ্বাস ফেলল। আজকের সকালের খাবার তার গলা দিয়ে নামবে না। সে সত্যি মেয়েটার সঙ্গে খারাপ করেছে। ভাইয়ের মনের অবস্থা তীরা বুঝতে পেরে আস্তে করে বলল, কাল কি করেছিলে ভাইয়া? ষোড়শী সারা রাত কান্না করেছে, শেষে জ্বরে অজ্ঞান হলো। আমি কিন্তু কাউকে এটা বলিনি এখনো। ভয় পেও না। ভয় কি পাচ্ছে? উল্টো যে এমন করেছে তার ষোড়শী ভয় পাওয়া উচিত।
সে যা করেছে তা কিন্তু খারাপ। আমার ষোড়শী হবে কেন? সে তোমারও তো বোন। বোন শব্দটা শুনতেই আয়াত রাগে চোখে তীরার পানে তাকালো, যেন এখনই বোনকে শেষ করে ফেলবে সে। রেগে বলল, তুই ছাড়া আমার আর কোনো বোন নেই, ঠাঠিয়ে চড় দেব। এরপর যদি আবার শুনি যে সরিষা আমার বোন। বারে, নিজের চাচাতো বোনকে অস্বীকার করছো? ও এমন কি করেছে তোমার? চুপ। আয়াত খাওয়া ছেড়ে উঠে গেল। চেয়ারে রাখা ব্লেজারটি নিয়ে দ্রুত বাহিরে যেতে লাগলো। তীরা হেসে বলল, কি হলো ভাইয়া, খাবে না? তুই খা বসে বসে, আমার কাছে এরপর আসিস একবার। আয়াতকে রাগিয়ে দেওয়ার মাধ্যমে তীরা কিছু একটা বিষয়ে একদম নিশ্চিত হতে পারল। ষোড়শীকে তার ভাই পছন্দ করে, বিষয়টা নিশ্চিত হওয়া অন্তত দরকার ছিল। অথচ উর্মির সাথে বিয়ে ঠিক হচ্ছে তার। কি এক গোলমাল পরিস্থিতি। তীরা দীর্ঘশ্বাস ফেলে নিজের মেজ ভাইয়ের পানে তাকালো, যে গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছে, অথচ আয়াদের সাথে এখন কত সিরিয়াস কথা বলল সে। একটু তো সঙ্গ দিতে পারত। আকাশ ফোন থেকে চোখ না সরিয়েই বলল, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, যা বোঝার আমি বুঝেছি। আগে সরিষাকে সুস্থ হতে দে, এরপর কথা বলবো। সাবধান, মা যেন না জানে। ঠিক আছে ভাইয়া, তুমি কত বুদ্ধিমান। বাটার ব্রেডে মাখা, আমারে না, তাড়াতাড়ি খেয়ে সরিষার কাছে যা। জ্বরের মাত্রা যত বাড়ছে তত ষোড়শীর মনে হচ্ছে সে শূন্যে ভাসছে। তার আশেপাশের সমস্ত কিছু যেন শেষ হয়ে যাচ্ছে। সে একা, ভীষণ একা, একটা মরুভূমির নির্জন গাছের মতো একা। তবে সামনে থাকা মানুষদের সে চিনতে পারছে। এই যে তাকে সবসময় বকা দেওয়া দাদি জহুরার চোখে মুখে কত ভয়, গম্ভীর মুখে কপাল কাপড় দিয়ে ভিজিয়ে দিচ্ছে। আবার ওই তো চাচি দাঁড়িয়ে আছে, সে কলে কথা বলছে, হয়তো তার ফুপুর সাথে। জ্বর যে কিছুতেই কমছে না। ষোড়শী আধো জাগরণে দেখলো তারাও আছে এদের সাথে, দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তাকে কতদিন পর দেখলো ষোড়শী, তার তারা আম্মা। আহারে, অনেক শুকিয়ে গেছে। মেয়েটা ফিস ফিস করে বলল, আম্মা। কিন্তু তারা একবারও কাছে এলো না, দূরে দাঁড়িয়ে তাকে দেখছে। ধীরে ধীরে ষোড়শীর চোখ বন্ধ হয়ে এলো। তারপর যখন খুললো তখন সন্ধ্যা, পুরো ঘর জুড়ে মানুষ। সে দেখলো পাশে হামিদও আছে, যে কান্না করছে। আচ্ছা, ষোড়শীর কি হলো হঠাৎ? সাধারণ জ্বরেই সবাই এমন করছে কেন? সে কি তাহলে মারা যাচ্ছে? অনেক ভয় হলো তার। উঠে বসতে চাইলো, কিন্তু শক্তি তো হলো না। একটা জিনিস ভালো লাগলো যে সবাই তাকে অনেক ভালোবাসে, অনেক। তৎক্ষণাৎ থমকালো সে। আয়াত ঘরের কোথাও নেই, এমনকি একবারও তার সঙ্গে দেখা করতে আসেনি। তাহলে সবাই তাকে ভালোবাসে, আয়াত তাকে মোটেও ভালোবাসে না? কি যন্ত্রণা বুকের ভিতর হচ্ছে। ষোড়শী হাঁসফাঁস করতে লাগলো। তীরা পাশেই ছিল, দ্রুত তাকে সামলাতে লাগলো, প্রায় কান্না করে বলল, আব্বু চলো হাসপাতালে নিয়ে যাই। ওর যদি কিছু হয় ফুর কথা তুমি শুনিও না। চাচা চলেন নিয়ে যাই। হামিদ মাথা নাড়ালো। সালে দ্রুত ড্রাইভারকে ডাকতে গেল গাড়ি বের করার জন্য। হামিদ সযত্নে মেয়েকে কোলে তুলে নিল। গতকালও বলল তাকে আসতে। সে যদি শুনতো। এখন শুধু সৃষ্টিকর্তার কাছে দোয়া যে তার মেয়েকে সুস্থ করে দেয়। ভীষণ ক্লান্ত অবস্থাতে বাড়ি ফিরল আয়াদ। আজকে বাবা তাকে গুলশানে একটা মিটিংয়ের জন্য পাঠিয়েছিল। তা সাকসেসফুল হলেও সে অনেক ক্লান্ত। এখন শুধু গোসল করে ঘুমাবে। তবে বাড়িতে পা রাখতে রোজকার দিনের মতন মনে হলো না। ভুরু কুচকালো সে। সকলে কোথায় গেল? তবে বিষয়টা তত আমলে না নিয়ে রুমে এসে দ্রুত গোসলে ঢুকলো। বের হতে বুঝতে পারল বাহিরে হট্টগোল হচ্ছে। হাতে থাকা টাওয়াল দিবানে রেখে জানালার সামনে দাঁড়ালো। বাড়ির সকলে কোথাও থেকে আসছে। দ্রুত নিচে নেমে এলো। কোথায় গিয়েছিলে তোমরা? ছেলেকে দেখে স্বস্তি পেল মাহমুদা। তার কাছে আয়াত জাদুকরের মতন।
সব সমস্যার সমাধান দিতে পারে। আয়া তোর ফোন কেন বন্ধ ছিল? মিটিংয়ে ছিলাম। চাচা এসছে কখন? ষোড়শীর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে থাকবে না, জ্বরের মধ্যেও ঝগড়া করে চলে এলো। আয়াত অবাক হয়ে বলল, তোমরা সবাই গিয়েছিলে? একটা হসপিটাল নাকি বিয়ে বাড়ি ছিল দেখি। আয়াত এগিয়ে গাড়ির ভেতর তাকালো। ষোড়শী বাবার কাঁধে মাথা রেখে আছে। অচেতন অবস্থা যে তার, তা এরকম এলোমেলো অবস্থা দেখে বোঝা যাচ্ছে। আয়াত হামিদকে বলল, চাচা, ওকে আমি নিয়ে যাচ্ছি। তখন যাওয়ার সময় কি আপনি নামিয়েছেন? হ্যাঁ বাবা। এখন আমি নিয়ে যাচ্ছি। আপনি নিজে অসুস্থ। হামিদকে ক্লান্ত দেখাচ্ছে, গলাটাও ভেঙে গেছে। সে আস্তে করে ষোড়শীকে ছেড়ে দিল। আয়াত মুহূর্তে তাকে কোলে তুলে নিল। তীরার এই প্রথম নিজেকে ভাইকে পচা কথা বলে বকতে মন চাইল। এটা কি ঢং নয়? সারাদিন একটাবারও খোঁজ নেয়নি, আর এখন রুমে এনে ষোড়শীকে শুয়ে দিল বিছানাতে। এখন ঘুমাচ্ছে। হসপিটালে কেবল স্যালাইন দিয়ে এনেছে। ঘড়িতে দেখাচ্ছে রাত 12:30 বাজে। আপনারা সকলে খেয়েছেন? আমি যদি জানতাম এই পরিস্থিতি হবে তাহলে ফোন বন্ধ করতাম না। হবে, জলপট্টি দে। না, কারো খাওয়া হয়নি। মাহমুদা, যাও রান্না করো। জোহরা কথাটা বলে বের হয়ে গেল। আয়াত সকলকে শান্ত হয়ে গোসল ও খাওয়া দাওয়া করে আসতে বলল। যদিও হামিদ যাবে না বলছিল, কিন্তু সালেহ তাকে ইশারাতে কিছু বোঝালো। অবশেষে রাজি হলো সে। যদিও মাহমুদা এই বিষয়টা মোটেও পছন্দ করল না। হাজার হোক তার ছেলে যুবক, ভয় কাজ করল মনে। সে দ্রুত রান্না করতে চলে গেল, অন্তত যেন খুব বেশি সময় আয়াতকে এখানে একা থাকতে না হয়। সকলে চলে গেল। মেয়েটার পানে তাকালো আয়াত, গালে ছোট করে হাত ঠেকালো। পুড়ে যাচ্ছে শরীর। আয়াতের স্পর্শ পেতে ধীরে ধীরে নড়ে উঠল মেয়েটা। পুরুষটি দরজার পানে তাকালো পুনরায়। কাউকে দেখতে না পেয়ে ধীরভাবে ডাকলো, ষোড়শী, ষোড়শী, চোখ খোলো। মেয়েটা চোখ খুলতে চায় না, অস্পষ্ট গুঙিয়ে উঠল। আয়াত মায়া সহকারে কপালে হাত বুলিয়ে দিচ্ছে। অবশেষে চোখ খুলল ষোড়শী, ভীষণ লাল, এমনকি মেয়েটার শ্বাসও উষ্ণ। ষোড়শী, ষোড়শী, রিয়েলি সরি, সুস্থ হও প্লিজ। আয়াদের নরম কথায় মুহূর্তে কান্নাতে ভেঙে পড়ল ষোড়শী। কি হলো তার? এগিয়ে এসে শক্ত করে আয়াতকে জড়িয়ে ধরল। এভাবে ধরায় আয়াত পড়ে যাবে বিধায় এগিয়ে এসে বিছানাতে ষোড়শীর উপর আধা শোয়া হলো। এভাবে যদি কেউ তাদের দেখে, সে কি জবাব দিবে জানে না। তাছাড়া ষোড়শী তো তার কেউ হয় না। সদ্য গোসল করায় পুরুষটির গা থেকে অন্তত সুন্দর সুগন্ধ আসছে। বিড়াল ছানার মতন তার বুকে মুখ লুকালো ষোড়শী। বুকের দিকটায় নাক ঘুষতে আয়াত ঘাবড়ালো। তার ভেতরকার পুরুষ অবাধ্য হয়ে পড়বে। দ্রুত মেয়েটাকে থামিয়ে বলল, প্লিজ ষোড়শী, থামো আর হুশে ফিরো। আই হেট ইউ। আই নো গার্ল, তবে এখন আমার থামতে হবে। আই হেট ইউ, হেট ইউ। জানি তো। ষোড়শী আরো কিছু বলতে বলতে ঘুমিয়ে পড়ল। আয়াত মুহূর্তে তার থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। তাদের মধ্যে এই ধরনের ঘটনা হচ্ছে বা কেন? ষোড়শীর আজকের পাগলামি মারাত্মক। আয়াত চিন্তায় অস্থির হয়ে গেল। তবে ভাবার বিষয়, এসব মেয়েটার মনে থাকবে কিনা। তীরা আসছে ঢাকা থেকে তোকে দেখতে, আমাকে বলল তোকে জানাতে। আগমনের খবর শুনেও ষোড়শী একটুও নড়ল না। মেয়েটার উপর তার ভীষণ অভিমান জমেছে। গত 1 মাসেও তেমন খোঁজ নেয়নি। মানছে সে অসুস্থ অবস্থাতে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছিল, তাই বলে একটিবারও খোঁজ নেবে না তার? সে না তীরার রুমমেট, ওহো আত্মামেট। আহা, পৃথিবীর সকলে নিজের প্রতিশ্রুতি ভুলে যায়। হামিদ দীর্ঘশ্বাস ফেলল। অসুস্থ মেয়েটাকে ঢাকা থেকে এনে আরও বিপদ হয়েছে। জোর করলেও যায় না। এদিক কেসের ব্যাপারটা লুকাতে বেগও পেতে হচ্ছে। তীরাকে এনেছে যদি বুঝিয়ে ফেরত পাঠাতে পারে, এজন্য ষোড়শীকে সেভাবে রেখে চলে গেল সে।
মেয়েটা কিছুক্ষণ উথাল পাতাল করে অবশেষে উঠে বসলো। তৎক্ষণাৎ বাড়ির গেটটা খোলার শব্দ পাওয়া গেল। যদিও সে তীরার সামনে যাবে না, কিন্তু আড়াল থেকে জানালা দিয়ে নিচে তাকালো। সবার প্রথম যার উপর দৃষ্টি পড়ল সে হচ্ছে আয়াদ। ষোড়শী মুখে ভেঙচি কেটে বলল, ঢং করতে এসেছে ভদ্রলোক, কিন্তু এত সুন্দরও দেখা যাচ্ছে কেন তাকে? আহারে দুর্ভাগ্য, আয়াতকে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আজ। কালো রঙের একটি শার্ট গায়ে দিয়েছে, ফর্সা মানুষ। আচ্ছা, একটু কম সুন্দর হলে কি হতো? অথবা ভীষণ কুচকুচে কালো, তখন না হয় অন্য কারো হতো না। আয়াত ভাই ষোড়শীর কখনো হবে না। এই বাক্যর ব্যথা সহ্য করার মতন নাকি? সরিষা, সরিষা, কোথায় তুই? নতিরার চিল্লানোর শব্দে দ্রুত ষোড়শী বিছানাতে গিয়ে ঘুমের ভাব ধরল, কিন্তু তাতে বিশেষ উপকার হলো না। আহা, আমার ভাবি কত সুন্দর ঘুমের অভিনয় করে রে। তড়াক করে উঠে বসলো ষোড়শী, চোখগুলোতে ভীষণ কৌতূহল। তীরা দীর্ঘশ্বাস ফেলে তার মাথায় ছোট চড় দিয়ে বলল, এখন উঠলি কেন? আমি তোর কবেকার ভাবি? রবিবারের ভাবি। ধুর, আয়াত ভাই কি আমায় ভালোবাসে? তোদের বলেছে সে? ষোড়শী তৎক্ষণাৎ নিজের মুখে হাত দিল। এই ঠোঁটটা তার ভীষণ অবাধ্য, যা তা বলে দেয় এবং তাকে বিপদে ফেলে। তীরা হাসতে হাসতে তাকে নিয়ে একদম বিছানাতে শুয়ে পড়ল। ভাইয়াকে পছন্দ করিস তা আমাকে আগে বলিস না কেন? তোরে সেটিং করিয়ে দিতাম। এখন তো মা উর্মি আপুর সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ভাইয়াটাও না মায়ের কথাতে হ্যাঁ না কিছু বলে না। নীরবতা তো সম্মতির লক্ষণ। আম্মু দাদু তাই ভেবে লাফাচ্ছে। ষোড়শীর মুখ বিবর গম্ভীর কালো অন্ধকারে ডুবে গেল। ঠোঁট কামড়ে অন্যদিকে ঘুরল সে। তীরা তার দিকে ঘুরে জড়িয়ে ধরে বলল, কষ্ট পাবি না। আমার মনে হয় ভাইয়া তোকে পছন্দ করে, কিন্তু সেটা বুঝতে পারছে না। উনি বোঝেন না আর তুই বুঝে বসে আছিস? সত্যি আমি বুঝেছি। আচ্ছা বলতো, সেদিন রাতে তোকে ভাইয়া কি করেছিল আসলে? ষোড়শী ঢোক গিলল। তার স্পষ্ট মনে আছে আয়াত অনেক কাছাকাছি এসেছিল। তীরা উঠে বসল। ষোড়শীর মুখের অবস্থা দেখে অনুমান করে বলল, আমিও জানি আর তুই জানিস ভাইয়া কোনো মেয়ে তেমন পছন্দ করে না। স্পর্শ তো দূরের ব্যাপার, আর নিজের মুখে আমাকে বলেছে যে তোকে বোন মানে না। বউ তো মানে না। সেটা ধীরে ধীরে মানবে। যাই হোক, আমার সাথে ঢাকা যাবি? দেখি। কোনো কিন্তু নয়, আমার সাথে যাচ্ছিস আর এটাই শেষ কথা। ষোড়শী ভাবনাতে পড়ে গেল। সে জানে তীরা অনেক নাছোড়বান্দা, তবুও আপাতত প্রসঙ্গটা বদলে অন্য বিষয়ে কথা বলতে লাগলো। দুপুরে খাওয়ার সময় একবার আয়াতকে দেখেছিল ষোড়শী, এরপর দেখেনি। তার খুব অভিমান হলো। একবার কি বলতে পারতো না যে সে অসুস্থ ছিল, এখন কেমন আছে? আচ্ছা, এইসব পাষাণ পুরুষদের সরকার কেন বড় বড় বিল্ডিং এর পিলার হিসেবে ব্যবহার করছে না? তাহলে নিশ্চিত সেই বিল্ডিং অনেক বছর টিকবে। নানান কথা ভাবতে ভাবতে সে চায়ে চুমুক দিচ্ছিল। এখন সন্ধ্যার সময়। পুকুর পাড়ে সে একা বসে আছে। একটা মিষ্টি বাতাস বইছে। চারিদিকে অন্ধকার, হালকা আলোতে উদ্ভাসিত হয়ে আছে। ষোড়শী খেয়াল করলো পুকুরের পানিতে হালকা হালকা তরঙ্গ হচ্ছে। সে কাপটা এক পাশে রেখে পানির কাছাকাছি এলো। পা দিয়ে হালকা পানি নাড়াতে একটু নরম উষ্ণ কিছুতে গিয়ে লাগলো। ভুরু কুঞ্চিত হলো মেয়েটার। কৌতূহল হয়ে পা আবার লাগালো। মনে হচ্ছে কারো বাহু। অন্ধকারের মধ্যে হঠাৎ গমগমে কণ্ঠতে বেজে উঠল, আর একবার লাথি দিলে পা ভেঙে ফেলবো। ও মা গো, শয়তান জিন! ষোড়শী শুনেছিল তাদের এই পুকুরে জিন আছে, কিন্তু এভাবে আজ তার সামনে আসবে তা কখনো ভাবেনি। দ্রুত চলতে গিয়ে শ্যাওলা মাখা পুকুরে পা ফসকে গেল।
এক সেকেন্ড শূন্যতে থাকলেও পরক্ষণে কোমরের কাছটায় শক্ত সিমেন্টের তীব্র আঘাত পেল। তবে আরও পেত যদি না পুরুষালী হাতটা তাকে বক্ষতে জড়িয়ে না নিত। ইস, কি উষ্ণ আর সুগন্ধময় শরীরটা! ষোড়শী কাঁপতে কাঁপতে বলল, কে আয়াত ভাই? না, সালমান সুলতানি। আসলেও? আহা, পৃথিবীর সব থেকে ডাম মেয়েটাকে কি সুলতানের বংশতে জন্মগ্রহণ করতে হলো? সালমান সুলতানি মারা গেছে পুকুরে ডুবে 400 বছর আগে, অথচ সে আসবে কিভাবে? আপনি বললেন, আমি ভাবলাম ভূত। এখন কি কোলেই থাকবে নাকি নামবে? ব্যথা পেয়েছ? ষোড়শী লজ্জা পেয়ে নামতে লাগলো। এহেন সময় আয়াতের পিঠের কাছটায় তার হাতের স্পর্শ লাগলো। আয়াত গম্ভীর সুরে বলল, সরিষে, আজে বাজে জায়গায় টাচ করো না। আমি ছেলে হলে আমার সম্মান আছে। আরে নামতে তো দিবেন। ব্যথা লেগেছে কিনা তা বলো। লাগেনি। যে জায়গায় ব্যথা লেগেছে তা ষোড়শী জানাতে পারবে না আয়াতকে, তাই চুপচাপ সইতে লাগলো। অন্ধকার না হলে পুরুষটা নিশ্চিত বুঝতো। আপনি এখানে কেন, আর কখন থেকে? বিকেল থেকে সাঁতার কাটছিলাম, আর এখন একটু পানিতে বসে আছে। কেন? এতে কি মজা? ভালো লাগে, বসে দেখো একটু। আয়াদের কথায় ষোড়শী চুপচাপ বসে রইল। আসলে পানিতে বসে থাকতে মন্দ লাগছে না। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ক্ষীণ ডাক শোনা যাচ্ছে। জলরাশির উপর চাঁদের আলো ছিটকে পড়ে ঝিকিমিকি করছে, যেন রূপালী পরীদের নৃত্য। হালকা বাতাসে পুকুর পাড়ের কচুরিপানার পাতা দুলে উঠছে, তার ফাঁক দিয়ে মাঝে মাঝে মাছের ছুটে ওঠার শব্দ। ষোড়শী আর আয়াত পাশাপাশি বসে থাকলেও কেউ কথা বলছে না। দুজনেই যেন কিছু বলতে চায়, আবার থেমে যায়। জলের স্পর্শ, হাওয়ার ছোঁয়া আর অপরিচিত এক নীরবতা তাদের ঘিরে ফেলেছে এক মোহময় চাদরে। দূরের কোনো গাছে পাখিরা ঘরে ফেরার শেষ সুর তুলছে। আয়াদের গা থেকে আসা এক অদ্ভুত উষ্ণতা, ভিজে শরীরের গন্ধ আর সেই প্রশান্ত কণ্ঠস্বরে উচ্চারিত প্রতিটি শব্দ যেন ধীরে ধীরে গলে পড়ছে ষোড়শীর অভিমানের দেয়ালে। হঠাৎ ষোড়শী পায়ের মধ্যে পিচ্ছিল কিছুর আভাস পেল। সে ভাবল আয়াদের পা। অনেকক্ষণ পানিতে থাকায় এমন হচ্ছে। একটু নরম সুরে বলল, সরি ভাইয়া, আপনার শরীরে পা দিয়েছি। সরিষে, জি। কাছে এসো। ষোড়শীর চোয়াল ভাঙার উপক্রম হলো এমন আবদারে। সে কিছু বোঝার আগে আয়াত তাকে অনেক ধীরভাবে নিচের কাছে টানলো। পানি থেকে কোলে তুলে উঠে দাঁড়ালো। মেয়েটা ভয়ে তার গলা জড়িয়ে ধরেছে। আয়াত দীর্ঘশ্বাস ছাড়ল। সে কি এখন ভালোবাসার কথা বলবে? সর্বপ্রথম এই ভাবনা এলো ষোড়শীর মাথায়। সরিষে, আবার সেই ডাক। এখন কি তবে চূড়ান্ত সময়? সে উত্তেজনায় বলল, জি। কিছুক্ষণ আগে ওটা আমার শরীর না, সাপ ছিল। স্টপ, চিল্লাবেন না, তা নয় মানুষ ভাববে আমি তোমার সাথে কিছু খারাপ করছি। হ্যাঁ, সরিষি, খামছি দিও না। সরু নখগুলো পুরো চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে। ছোটবেলা থেকে সাপের প্রতি ভীষণ ভয় মেয়েটার। আয়াত সেটা খুব ভালো মতন জানে, এজন্য কোলে নিয়ে সরে এসেছে। বললাম না খামছি দিও না। আমি ভয় পেয়েছি হুট করে, তো চিল্লানো বা খামচি আমার প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যম ছিল। সেটা কিভাবে থামাতে পারি আমি? তাই বলে সারা জীবন করে রাখবো? এমনও নয়। নামো, ভেজা কাপড় রয়েছে এখন। ষোড়শীকে কোলে থেকে নামিয়ে দিল আয়াত। মেয়েটার তৎক্ষণাৎ লাফ দিয়ে আরো 3 ধাপ উপরে উঠে গেল সিঁড়ির। অবস্থা দেখে পুরুষটি হাসল। হাতখানা দিয়ে চুলগুলো উপরে তুলে বলল, ভীতু বাচ্চা। মনে হয় আপনার ভয় লাগছে না? ওটা সাপ ছিল। তো ওকে আমি ছোটবেলা থেকে চিনি, আমার সাথে সেটা বিকেল থেকে বসেছিল। আয়াদের ভাবভঙ্গি থেকে মনে হলো কোনো বন্ধু তার সাথে বসেছিল। যদিও গরমকাল, তবু অনেক সময় পানিতে থাকার ষোড়শী শীত অনুভব হচ্ছে। সে কম্পমান ঠোঁটে বলল, আপনি সাপটাকে চেনেন? এমনভাবে বলছেন কেন? যাদের আমার মতন সাঁতার কাটার অভ্যেস
তারা এমন অনেক প্রাণীদের চিনে থাকে। যখন আমি 12 বছর ছিলাম তখন সাঁতার কাটতে কাটতে গিয়ে প্রথমবারের মতন ওকে আবিষ্কার করে ভয় পেয়েছিলাম। তবে ও বন্ধুর মতন আমার সাথে সাঁতার কাটে। শুকনো ঢোক গেল ষোড়শী। সে নিশ্চয় এখন কোনো জিনের সাথে কথা বলছে। তা নয়, এমন অদ্ভুত কাজ কোনো মানুষ করতে পারে। সে কৌতূহল হয়ে শুধালো। আপনার ভয় লাগে না? না, আমি জানিও আমাকে কখনো ক্ষতি করবে না। এত অন্ধবিশ্বাস কিন্তু ভালো নয়। ভালোবাসা ভালো, তবে অতিরিক্ত ভালোবাসা নিজের জন্য ক্ষতিকর। আমি সবটাকে ভালোবাসি না, শুধু সঙ্গ পছন্দ করি। আর কখনো তোমরা এটাকে দেখোনি। না, আর দেখতেও চাই না। আপনি কোলে বসিয়ে রাখেন। কিন্তু কোলে তো তুমি ছিলে, তাহলে তুমিও কি সাপ? কণ্ঠতে কৌতুক মিশে আছে। অনেক রাগ হলো ষোড়শীর। সে উচ্চ স্বরে বলল, হ্যাঁ, সাপ আমি। আপনাকে গিলে খাবো। তুমি নাদান বাচ্চা, কোনো পুরুষকে গিলে খাওয়ার মানে জানো? কিছুটা বিভ্রান্ত হয়ে গেল মেয়েটা। আয়েদের কথার অর্থ বুঝতে পেরে ভীষণ লজ্জা পেল। এই পুরুষটাকে না সে বুঝতে পারে না, একদম না। এখন চারপাশ একদম অন্ধকার হয়ে আছে। ষোড়শীর স্মরণ হলো সিঁড়িতে চায়ের কাপ ও ফোনটা রাখা। সে অন্ধকারে অনুমান করে খুঁজে তা হাতে নিল। আমি জানি গিলে খাওয়ার মানেটা কি। এতটাও বাচ্চা নই আমি, তবে আপনাকে তা বলিনি। জানি, কিন্তু কিছু ওয়ার্ড চুজ করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। রুমে যাও, তাহলে ঠান্ডা লেগে যাবে। আপনি আরো এখানে থাকবেন? নিরাপদ না। দেখেন, সাপটা হয়তো কোনো একদিন আপনাকে মেরে ফেলবে। যারা ভয়ঙ্কর তাদের সাথে আমার সখ্যতা রাখতে নেই। যেমন তোমরা নারীরা। আপনার সখ্যতা কেমন যেন। থাকেন আপনার বান্ধবীকে নিয়ে। তুমি কিভাবে বুঝলে যে সাপটা মেয়ে? আমি নিজেও জানি না। অনুমান আর কি। কারণ পুরুষ জাতির মধ্যে একে অপরের প্রতি টান অনুভব করার প্রবণতা কম। আজ এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হেসে ফেলল। একটা নীরব গভীর হাসি, যেটা সহজে বোঝা যায় না। তাহলে তুমি বলছো আমি টান অনুভব করেছে? হ্যাঁ, না হলে এই সাপের সাথে বিকেল বেলার বন্ধুত্ব গড়ে ওঠে কি করে? বিশ্বাস, সঙ্গ, ভাষাহীন বোঝাপড়া সব তো টান থেকেই জন্মায়। আয়াত আরেকবার চুপ করে গেল। তার চোখ দুটো অন্ধকারের মধ্যেও যেন দূরে কোথাও তাকিয়ে রইল। তারপর নিচু গলায় বলল, টান অনুভব করলে যদি নাম দেওয়া যেত, তবে এই পৃথিবীতে প্রতিটা ছায়ার নাম থাকতো। সব সম্পর্কের জন্য শব্দ তুলে ফেলা যায় না। তুমি যে আমাকে পছন্দ করো, তা নিছক টান নাকি ভালোবাসা? মেয়েটা থতমত খেয়ে গেল। এই পুরুষটা কেমন? কখনো হেসে ঠাট্টা করে, কখনো গভীর হয়ে যায় নদীর মতন। কিছুটা সময় নীরবতা নেমে এলো তাদের মাঝে। শুধু গা ছমছমে পুকুর ঘাটের পাথরে ভেজা শিরে শিরে বাতাস বয়ে যায়। আপনি নিজেকে অনেক জটিল করে তুলেছেন জানেন। আমি কখনো বলিনি আপনাকে ভালোবাসি। তাহলে রাগ করে চলে এলে কেন? আপনি আমাকে অপমান করেছিলেন। কিভাবে? মানছি তোমাকে সম্পর্ক ঠিক করা হয়নি, তবে ওভাবে জোর করে ফেলার কোনো মানে ছিল না। যে বিষয়টা কারো নিকট গুরুত্বপূর্ণ, সেটা অপর ব্যক্তির কাছে মাঝে মধ্যে অর্থহীন হয়ে পড়ে। ষোড়শীর কাছে ওই রাগটা অন্যরকম ছিল। তার ছোট নারী শরীর আয়াতকে গভীরভাবে অনুভব করেছিল। পুরুষটির মুখোমুখি দাঁড়ালো সে। আবছা অন্ধকারে ঠিকঠাক তেমন না দেখা গেলেও অনুমান করা যাচ্ছে। নারীর শরীর অনেক জটিল। এখানে সহজে কারো বিচরণ সম্ভব নয়। সেদিন আপনি যতটা কাছে এসেছিলেন, এটার অনুমতি কিন্তু নেননি আপনি। ইয়াস, কিন্তু আমি জানি তোমার খারাপ লাগেনি। এত কনফিডেন্স? আমি না হয় আপনাকে পছন্দ করি, আপনি কিসের আশায় আমায় স্পর্শ করেন? অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ সাহসা প্রশ্নের জবাব দিতে পারল না। বিষয়টা যেন পুকুরে সে সাপটার মতন। আয়াত জানে একত্রে সাঁতার কাটা ঠিক না। সে সেরকম পানির নিচে অবাক হয়ে আলো দেখে প্রাণীটা তা দেখে না। একদিন স্বার্থে আঘাত লাগলে তার উপর দ্বিতীয়বার আঘাত করার ক্ষেত্রে ভাববে না। ঠিক তেমন ষোড়শীর সঙ্গে তার সম্পর্ক হয়ে উঠেছে। সে মেয়েটাকে অপছন্দ করে, অথচ কথা না বলে অহেতুক কর্মকাণ্ড করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। এরকম তো সে নয়। যে কোনো দিন নিজের ধৈর্য ভেঙে একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে সে। তা কি ষোড়শীকে শক্ত করে জড়িয়ে ধরা, নাকি ঠোঁটের মধ্যে ভেজা উষ্ণ চুমো খাওয়া? নিজেকে গালি দিল সে মনে মনে। এসব কি ভাবছে?
এটা পরিবেশের প্রভাব নাকি তার মনটা জঘন্য হয়ে গেছে। তবে যাই হোক, অন্যরকম একটা তরঙ্গ সে নিজের মধ্যে অনুভব করতে পারছে। দুঃখিত, আমি নিজেকে সংযত করব এখন থেকে। যাও, ভেতরে যাও, আর সন্ধ্যা করে বের হবে না। আপনার বলতে হবে না। ভীষণ রাগ হলো ষোড়শীর। সে তো খেলনা নয়, তবে আয়াত তাকে নিয়ে খেলছেও না। কিন্তু তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব চলছে, যা হওয়া উচিত না। খুব ভোরবেলা উঠেছে ষোড়শী। আজকে রাতে একটু ঘুমাতে পারেনি সে। গতকাল সন্ধ্যায় সিঁড়িতে মারাত্মক লেগেছিল কোমরে, তাতে সন্দেহ নেই, কিন্তু কাউকে এই ব্যাপারে বলেও নি। ওয়াশরুমে গিয়ে পেছনের জামার কাপড় উঠাতে দেখল ফর্সা ত্বকটাতে কালছিটে পড়ে আছে। একটু ওষুধ লাগানো দরকার। রুমে এসে ড্রয়ারগুলোতে ওষুধ খুঁজতে লাগলো। তৎক্ষণাৎ জানালা দিয়ে চোখ গেলে গেটের বাহিরে মল্লিকা দাঁড়িয়ে আছে, উকি দিচ্ছে বাড়ির ভেতর। ষোড়শীর মনটা খারাপ হয়ে গেল। ঢাকা থেকে ফেরার পর প্রথমবারের মতন এসেছে মল্লিকা। ক্ষণবাদে কোথা থেকে তাদের বাড়িতে থাকা মতিন চাচা এলো। ধমকিয়ে মল্লিকাকে গেট থেকে সরিয়ে দিল। নিজের মায়ের এহেন দুর্দশা দেখে শারীরিক কষ্টটা ভুলে গেল। দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে আয়াত বসে আছে, নিউজ পেপার পড়ছে। চোখের অবস্থা দেখে অনুমান করা যায় সারা রাত ধরে এখানে বসে আছে। ষোড়শী তাকে উপেক্ষা করে গেল। তবে রান্নাঘর থেকে 2 কাপ চা তৈরি করে 1 কাপ আয়াতের সামনে রাখলো। আপনি সারা রাত ধরে এইখানে কেন? চায়ের কাপের দিকে একবার দৃষ্টি দিয়ে সরিয়ে নিল আয়াত। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ব্যস্ত ষোড়শী। একা একা চা খাবো, এই জন্যই দিলাম। থ্যাংক ইউ। সবকিছু গুছিয়ে নাও, আজকে আমরা ঢাকায় ফিরবো। আমি যাব না। তুমি টিপিক্যাল বউদের মতন আচরণ করছো, যে রাগ করে বাবার বাড়ি চলে এসছে। কিন্তু বিশ্বাস করো, না গেলে বেঁধে নিতেও জানি আমরা। আপনার এত আমায় নিয়ে ভাবতে হবে না, এমনিতেও ভাবার বিষয়ে অভাব নেই। আয়াত চোখ বড় বড় করল। নিজের ঘুমটা ছাড়ানোর বৃথা চেষ্টা, অথচ পারছে না। এই ঘুমটা ইদানিং একেবারে হয় না, তবে ঘুম ছাড়ানোর অভ্যাসটাও যাচ্ছে না। ষোড়শী কিছু বলল না। আয়াত কি সব উল্টোপাল্টা কাগজ নিয়ে বসে আছে। এর বউকে অনেক কষ্ট সহ্য করতে হবে, এটা অন্তত সে নিশ্চিত। তা নয় কে এভাবে কাজের পিছনে সারা রাত ব্যয় করে। আহা, আয়াত ভাইয়ের বউ। ষোড়শী নিজেকে সামলে নিল। হঠাৎ একটা কাজের মেয়ে দৌড়ে ঢুকলো বাড়িতে, অনেক বেশি হাঁপাচ্ছে। আয়াত সেদিকে তাকিয়ে শুধালো, কি হয়েছে? চাচি সিঁড়ি থেকে পড়ে গেছে, খুব রক্ত আসছে। মানে কোন চাচা? হামিদ চাচা। ষোড়শীর হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। সে চিল্লিয়ে ফার্মের দিকে এগিয়ে গেল। আয়াত দ্রুত ফোনটা নিয়ে নিল, অন্তত এটার দরকার হবে এখন খুব। আশেপাশে যারা কাজের লোক ছিল তারা নিজেরাও হাই হাই করে উঠল। কয় মাস আগেই তারা এভাবে পুকুর পাড়ে পড়ে শেষ হলো, আজ আবার হামিদ। ষোড়শী ফার্মের কাছটায় এসে দেখল রক্ততে ভেসে যাচ্ছে। এখানে প্রাণীগুলোকে জবাই করা হয়, তো রক্তিম ভাব অস্বাভাবিক না। কিন্তু আজ পার্থক্য হলো হামিদকে নিয়ে। এত বেশি রক্ত দেখে ষোড়শী বাকশূন্য হয়ে পড়ল। হামিদকে ঘিরে বসে আছে সকলে। আয়াত তাকে অতিক্রম করে যেতে হুঁশ ফিরল। চাচা, চাচা চোখ বন্ধ করে রাখবেন না, আমি এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাব। তবে এগুলো হলো কিভাবে? সকলে বলল সিঁড়ি থেকে, কিন্তু হামিদ অন্য কিছু বোঝাতে চাইল। অন্তত সেটাই মনে হলো আয়াদের। তাদের অ্যাগ্রো ফার্মের অফিসের সিঁড়িগুলো আসলে অনেক বড় বড় ছিল। আয়াদ হামিদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো, যেখানে রৌদ্রবীর দাঁড়িয়ে আছে। অবাক হলো সে, এই লোকটা এত সকাল সকাল এখানে কেন? হামিদকে ধরে নিয়ে গাড়িতে উঠালো সকলে। আয়াত চিল্লিয়ে ডাকলো, ষোড়শী, ওখানে একা কি করছো? আমার সাথে যাবে তুমি? আব্বুর কিছু হবে না তো আয়াত ভাই? জানি না, কিন্তু আমরা আশা রাখতে পারি। আমার সাথে এখন তুমি যাবে। কেন যেন মনে হচ্ছে কিছু একটা হয়েছে, যা ইচ্ছাকৃতভাবে। এত কেঁদো না পদ্মমালা, আমি তো আছি। মিস্টার হামিদ সুস্থ হয়ে যাবে। ষোড়শী ভীষণ কাঁদছে। যদি তার বাবার কিছু হয় তবে সে এতিম হয়ে যাবে। রৌদ্রবীর ধীরভাবে তার মাথাটা নিজের বুকে রাখল। মেয়েটার যেন হুঁশ নেই।
আশেপাশে কি হচ্ছে বুঝতে পারছে না। আমি আসি তো, এরকম কাঁদে না। সৌরেশে, আয়াত প্রায় ধমকে তার নাম উচ্চারণ করলো। এত সময়ে অঘটনটা টের পেল মেয়েটা। ছিটকে সরে গেল রৌদ্রবীরের থেকে। তোতলানো কণ্ঠেতে বলল, সরি আঙ্কেল। ইটস ওকে আয়াদ, তুমি থাকো, আমি আসছি। আমাকে কি হয় জানিও। রৌদ্রবীর উঠে যেতে নিলে তার হাত ধরে থামিয়ে দিল আয়াদ। পুরুষটির চোখের ভাষা বলে দিচ্ছে সে খুব রেগে আছে। আপনার সাথে কিছু কথা আছে। আমি যে অবধি না বলবো সে অবধি কোথাও যাবেন না। কি এমন কথা আয়াদ? খুব বেশি ইনোসেন্ট ভাববেন না নিজেকে। অপেক্ষা করুন, আমার পরিবারের অন্য সকলে আসুক, তখন আমরা বাইরে যাব। ওকে ওকে, রিল্যাক্স ইয়াং ম্যান। আয়াত রৌদ্রবীরকে অতিক্রম করে গিয়ে ষোড়শীর সামনে দাঁড়ালো। এতটুকুতে কান্নাকাটি করে চোখটা ফুলিয়ে দিয়েছে। আয়াত পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, কান্না করার কিছু নেই, চাষে সুস্থ হবেন। ব্লাড বেশি গেছে, এই যা নাও, কিছু খেয়ে নাও। খাবো না প্লিজ। সৌরেশে, আমার জন্য খাও প্লিজ। আয়াত এক হাত দিয়ে আগলে ধরে মেয়েটাকে বসালো। বাহিরে থেকে আনা কেকটা ছোট ছোট করে ভেঙে ঠোঁটের ফাঁকে চালান করে দিল। একটু খেতে ষোড়শী বিরোধ করে বলল, আর খাবো না। একটু। ষোড়শী ভদ্রমের মতন মুখে দিল। একটু একটু করে আয়াত অনেকটা খাইয়ে দিল। এহেন সময় জুইকে আসতে দেখা গেল। ভদ্র মহিলাকে এত অগোছালো অবস্থাতে প্রথম দেখল আয়াত। ফুপি, আমরা এইখানে। জুই হন্তদন্ত হয়ে দুজনের সামনে এলো। ষোড়শীকে স্পর্শ করে বলল, ভাই কোথায়? এখন কেমন? আয়াত শুধালো, এখন আপাতত ঠিক আছে। তুমি কি সোজা ঢাকা থেকে এলে? হ্যাঁ, বাইকে এসেছি। আজকে প্রচুর জ্যাম। তোর বাবারা এখনো পৌঁছাতে পারেনি। শান্ত হও আর সৌরসের সাথে থাকো, আমি একটু আসছি। আমি ডাক্তারদের সাথে কথা বলে আসি। যাবে, আগে রেস্ট নাও, আমি তাড়াতাড়ি ফিরবো। জুই ষোড়শীর পাশে বসলো। ভাইয়ের মেয়েটার জন্য ভীষণ মায়া হলো তার। টেনে বুকের মধ্যে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না, ভাই সুস্থ হবে। রুদ্রবীরের হাত ধরে টেনে বাহিরে আনলো আয়াত। নীরব একটা জায়গায় এনে থামলো তারা। আয়াত কোমরে হাত দিয়ে বলল, ফার্মের সিসিটিভি ফুটেজ নেই কেন? আমাকে কল করা হয়েছিল। আশ্চর্যভাবে আপনি যাওয়ার আগ অবধি সব ঠিক ছিল। আর কি দরকার ছিল এত সকাল সকাল এখানে আসা? রুদ্রবীর নিজের এলোমেলো হওয়া শার্টটা ঠিক করে নিল। কপাল চুলকে বলল, আমার সাথে এত রুড বিহেভ করো না। শাট আপ। তা নয় আমার থেকে খারাপ কেউ হবে না। আমার পরিবারের উপর চোখ দিয়েছেন। রুদ্রবীর বিদঘুটেভাবে হাসল। আয়াদের কাঁধে হাতখানা রেখে বলল, চলো একসাথে বসে চা খাই, তোমার রাগটাও কমে যাবে। সৌরেশের জন্য এমন করছেন তাই না? মল্লিকাও আপনার সাথে আছে, লজ্জা করে না? নিজের মেয়ের বয়সের ছোট একটা মেয়েকে নিয়ে এত বাজে খেলায় মেতেছেন। শুরুটা এত বেশি ক্ষুধা। ওয়েল, তুমি একটা জিনিস ভুল ভাবছো। আমি সৌরুষিকে অন্যভাবে দেখি। ওকে আপনি বউ হিসেবে পাবেন, তা একটু বেশি ফ্যান্টাসি হলো না? বউ? উচ্চ শব্দে হাসতে লাগলো রুদ্রবীর। হঠাৎ একটা অদ্ভুত কাজ করলো। আয়াদের গালে হাত রেখে ফিসফিস করে বলল, আমি একজন নারীকে কোনোভাবে স্যাটিসফাই করার সামর্থ্যে নেই আয়াদ। বউ রাখা সেখানে বিলাসিতা। আমি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি না। সেক্ষেত্রে বলতে পারি আমার মধ্যে যান্ত্রিক ত্রুটি আছে। আমি একজন নারীকে কোনোভাবে স্যাটিসফাই করার সামর্থ্য নেই আয়াদ। বউ রাখা সেখানে বিলাসিতা। আমি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি না। সেক্ষেত্রে বলতে পারি আমার মধ্যে যান্ত্রিক ত্রুটি আছে। আমি নারীও নই, পুরুষও নই। সৌরুষিকে আমি বউ হিসেবে দেখি না। আয়াত ভুরু কুচকে বলল, তবে আর আগে আমার গা থেকে হাত সরান। আমি খেলনা হিসেবে দেখি। ও কত নরম তুলতুলে, এত সফট। এরকম একটা খেলনা ঘরে থাকলে মন্দ হয় না। ঠিক ছোট কুকুর ছানার মতন। যখনই চাইব স্পর্শ করব, বসতে বললে বসবে, দাঁড়াতে বললে দাঁড়াবে। আমার এমন খেলনা হবে ও। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রৌদ্রবীরের মুখে খুশি দিল আয়াদ।
তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আয়াত বুকের উপর একটা লাথি দিতেই এবার প্রতিরোধ পেল। জানোয়ার, তোর সাহস কিভাবে হলে ষোড়শীকে এসব বলার? আমাকে দুর্বল ভেবো না আয়াদ, তা নয় মুহূর্তে তোমাকে শেষ করে দেব। যা কর, তুই জানিস না আমি কে এবং তোকে আমি কি করে দিতে পারি। আয়াদ, নিজেকে এত বড় ভেবো না, আমি কিন্তু তোমার থেকে অনেক উপরে আছি। চলো চ্যালেঞ্জ দেই, আমার একটা চুল বাঁকা করে দেখাও। আয়াত খেয়াল করলো রৌদ্রবীরের প্রতিরোধের জন্য তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। সে হাতের উল্টে পিঠ দিয়ে মুছে নিল। একদলা থুতু মাটিতে ফেলে বলল, তোকে আমি মাটিতে মিশিয়ে দেবো রুদ্রবীর। আমি কে এই ধারণা যদি থাকতো তোমার পরিবারের দিকে তাকাতে পারতি না। এত বড় ক্ষমতার জোর হলে আমাকে আটকে দেখাও, আবার দেখো কখন আবার ষোড়শীকে নিয়ে উড়ে গেছি আর তুমি ধরতে পারলে না। আয়াত কিছু বলল না। কিছু সময় পর হুঙ্কার দিয়ে বলল, আসলে কি সৃষ্টিকর্তা জানতেন তুই মানুষ হিসেবে একটা জানোয়ার, এই কারণে তোকে এভাবে পৃথিবীতে পাঠিয়েছে। সময় থাকতে শুধরে যা, তা নয়তো আয়াত সুলতানি তোর নাম পৃথিবী থেকে মুছে দেবে। ষোড়শী আপা, আয়াত ভাই মল্লিকা চাচির বাড়িতে গিয়ে অনেক ভাঙচুর করছে। মানে কেন? জানি না, আমি তোমাকে খবরটা দিতে আসলাম। কাজের লোকে মুখে এহেন অদ্ভুত কথা শুনে তীরা ও ষোড়শী একে অপরের মুখের পানে তাকালো। সবেমাত্র হসপিটাল থেকে এসেছে সে, তবে সময় লস করার অবকাশ নেই। দৌড় লাগালো মল্লিকার বাড়ির দিকে। অন্ধকারে ষোড়শী খেয়াল করলো বাড়িটা ঘিরে অনেক মানুষ জমায়েত হয়েছে। সে আয়াদের চিল্লানোর শব্দ শুনছে। উঠানে পা রাখতেই দেখলো একটা হাতুড়ি নিয়ে দেয়ালের অনেক বড় অংশ ভেঙে ফেলেছে। আয়াত ভাই, কি হয়েছে? আপনি এখানে কেন? আয়াতকে থামাতে গেল ষোড়শী, কিন্তু লাভ হলো না। পুরুষটা অনেক বেশি শক্তিশালী তার থেকে। তীরা ইতিমধ্যে একটা ধাক্কা খেয়েছে। হঠাৎ ষোড়শীর কি হলো? আয়াতকে জড়িয়ে ধরল, কম্পমান কণ্ঠতে বলল, থামেন, এরকম পাগলামো কেন করছেন না? আর নিতে পারছি না আমি, থামেন দয়া করে, আমার জন্য থামেন। তৎক্ষণাৎ থেমে গেল আয়াত। মল্লিকা বারান্দায় লুকিয়ে আছে। এবার যেন একটু সাহস পেল সে। চিল্লিয়ে বলল, ওই পুলিশ ডাকতো, তোদের কি করেছি আমি? চুপ, ওর একটা কথা বলে এটা দিয়ে দিব। আয়াদের ধমকে ও মাগো বলে সরে গেল মল্লিকা। ষোড়শী বিরক্ত হয়ে বলল, এমন কেন করছেন মাকি? ঠাস করে গালে পড়ল ষোড়শীর। তবে বিগত চরগুলোর থেকে এটা অনেক বেশি অসহনীয় ছিল। মেয়েটা অশ্রু সজল চোখে তাকিয়ে রইল। আয়াত থমকে বলল, এখানে কি নাটক করতে এসছো? এই মহিলাকে যদি মা বলো তাহলে জিভটা টেনে লম্বা করে ফেলবো। আমার কি দোষ আয়াত ভাই? সবসময় আমাকে কেন এভাবে বলির পাঠা বানান? ষোড়শীকে বিয়ে দিয়ে দে হামিদ। আয়াত যা বলল তা খুবই ভয়াবহ। এমন মানুষের হাত থেকে বাঁচানোর জন্য শক্তপোক্ত মানুষ দরকার। শুনতেছিস তো আমার কথা? হামিদ ধীরগতিতে মাথা নাড়ালো। আজ সকালে তাকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এখন যদিও কিছুটা কথা বলতে পারে, কিন্তু কেমন চুপচাপ হয়ে গেছে। মাথায় ইন্টারনাল ক্ষতটাও বেশ গুরুতর। বিয়ে তো দিব, কিন্তু মেয়েটা ছোট, তাছাড়া আমার নিজের গ্যারেন্টি আমি দিতে পারছি না। এই অবস্থাতে তেমন ছেলে পাবো কোথায়? খুঁজতে হবে। কিন্তু সত্যি বলতো, সেদিন রুদ্রবীর ওখানে কি করছিল? আমি আসলে জানি না। সকালে ফার্মে গিয়ে দেখি বসে আছে। আমি তাকে বসতে বলে একটু বের হচ্ছিলাম, ঠিক তখন মনে হলো ধাক্কা দিল। কি ভয়ঙ্কর! ষোড়শীর দেখা যাচ্ছে সুন্দর হয়েও বিপদ হয়েছে। জুই আঙুলগুলো পানিতে ধুতে ধুতে বলল, সালে, হামিদ আর সে ছাড়া আয়াদও এখানে উপস্থিত আছে। ছেলেটাকে বেশ কতগুলো দিন ধরে খুব ঝামেলা পোহাতে হচ্ছে। সালে বেশ কয়েকবার ঢাকা চলে যেতে বলেছে, তবে সে নাছোড়বান্দা যাবে না। পুকুর পাশে বসতে বসতে বলল, আপনার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ষোড়শীকে ডেকে নেন, তারপর আমি কিছু বলতে চাচ্ছি। ফুপি, কি? আগে ষোড়শীকে ডাকুন, ওর মতামত নিন। হাত ছেড়ে কাজের লোককে ডাকলো। জয় আসতে দ্রুত ষোড়শীকে ডেকে আনতে বলল। ক্ষণবাদে
মেয়েটা এলো। ষোড়শী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এক ধরনের ভারী নীরবতা নেমে এলো ঘর জুড়ে। ওর মুখে একরাশ ক্লান্তি, চোখে অদ্ভুত একটা শূন্যতা। আয়াত তাকিয়ে রইল নিঃশব্দে। চোখে চোখ পড়তে ষোড়শীর মুখ ঘুরিয়ে নিল। সালে গম্ভীর গলায় বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করা হবে মা, ভেবে উত্তর দিও। জয় একটু নরম হয়ে বলল, তোমার বিয়ের কথা ভাবছি আমরা, কিন্তু তোমার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তাই চাচ্ছিলাম তুমি নিজে বলো, তুমি কি এই পরিস্থিতিতে বিয়েতে রাজি? ষোড়শী কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর চোখ তুলে একে একে সবার মুখের দিকে তাকালো। হামিদ, সালে, জুই, আয়াত সবাই যেন প্রতীক্ষায়। আপু আমি বিয়ে করবো না, আমি এখনো ছোট। আয়াত বিরক্ত হয়ে বলল, এতটা ছোট নাও যে পরিস্থিতির গভীরতা বুঝতে পারবে না। তুমি বিপদে আছো, আর এখানে কোনো পুলিশ বা আইন তোমাকে রক্ষা করতে পারবে না। ঢাকা আমাদের বাড়িতে থাকলেও তুমি ভীষণ বেয়াদব। কথা শোনো না, একটা লিগ্যাল গার্ডিয়ান দরকার। এভাবে সকলের সামনে কেউ বেয়াদব বলে? ষোড়শী চোখ বড় বড় করে আয়াতের পানে তাকালো, যেন নিজের রাগটা দেখানোর ব্যর্থ চেষ্টা। আয়াদের ভ্রুজোড়া কুঞ্চিত হলো। সে অবাক হয়ে হামিদকে বলল, চাচা, আপনার মেয়ে আমাকে চোখ রাঙিয়ে ভয় দেখাচ্ছে। সে দেখাক, তুমি ভয় না পেলেই হলো। আর সৌরিশি, এটা কিন্তু সত্যি বেয়াদবি। আয়াদ তাহলে ঠিক কথা বলেছে, ক্ষমা চেয়ে নে। আমি কি ছোট বাচ্চা নাকি আব্বু? অবশ্যই ক্ষমা চেতে হবে না। সিরিয়াস ডিসকাশনে ফিরো। তুমি কি বিয়ের জন্য তৈরি? তাহলে আমি কিছু বলতে চাচ্ছি। ষোড়শী সহসা জবাব দিতে পারল না। সে যদি নাও বলে তবে কি তার কথার কোনো মূল্য আছে? সকলে তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ইতিমধ্যে। সে ধীরভাবে মাথাটা হেলিয়ে বলল, আপনারা যেটা ভালো মনে করেন করুন। জুই আঙুরগুলো হামিদের হাতে তুলে দিয়ে আয়াদের উদ্দেশ্যে বলল, আয়াত, আয়াত কি যেন বলবে বলেছিলে, সেটা বলো। ষোড়শীর হৃদয়ের স্পন্দন বৃদ্ধি পেল। এই পুরো বাতাবরণ জানান দিচ্ছে আয়াত এখন নিজেকে পাত্র হিসেবে উপস্থাপন করবে। আয়াত গা সোজা করে বসল। তার চোখে বর্ণনাহীন স্থিরতা, যেন অনেক কিছু আগে থেকেই চিন্তা করে রেখেছে সে। ষোড়শী নিঃশব্দে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা কাঁপছে, মনটা ধুকপুক করছে। বুকের গোপনে এক ফোঁটা আশার আলো সে ধরে রেখেছে। আয়াত অবশেষে বলল, ফুপু, আমি আসলে এজাজের কথা ভাবছি। মানে তোমার ছেলেকে। সে সৌরিশের জন্য যথেষ্ট উপযুক্ত। দেশে ফিরবে কিছুদিন পর। দেশের বাইরে ভালো চাকরি আছে, মার্জিত স্বভাব, নিরাপত্তা দিতে পারবে। এই পরিস্থিতিতে এজাজের মতো কাউকে দরকার। ঘরে হঠাৎ একরাশ নীরবতা নেমে এলো। সেই নীরবতায় ছুরি চালিয়ে একসাথে কিছু স্বপ্ন, কিছু অব্যক্ত সম্ভাবনাকে মৃত করে তুলল আয়াত। ষোড়শীর মুখটা মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। সে মাথা নিচু করল, কিছু বলল না, কোনো শব্দ করল না। কিন্তু তার চোখে হঠাৎ জমে থাকা কুয়াশা কেউ খেয়াল করলে দেখতে পেত। জুই কিছুটা চমকে তাকালো আয়াদের দিকে। ইজাজ, তুমি ওকে জড়াতে চাইছো এই ঝড়ের মধ্যে? ফুপু, এজাজের বয়স হয়েছে, ও নিজের মতো চিন্তা করতে পারে। আমি ওর সঙ্গে কথা বলবো। সে রাজি থাকলে কথা বাড়াতে সমস্যা নেই। কি বলেন বাবা? সালে ও হামিদ একে অপরের মুখোমুখি তাকালো। স্মরণ হচ্ছে কিছু একটা তাদের মোটেও পছন্দ হয়নি, তবে নীরবতা অবলম্বন করল। জুই একটু গম্ভীর হয়ে গেল, চোখের কোণায় শঙ্কা দেখা দিল। যাই হোক, আমি জানি সে সহজ নয়। ভেতরে ভেতরে কত কি ভাবে তা সব সময় বোঝা যায় না। ষোড়শীর সাথে মানাবে কিনা আমি কিছু সময় নিজে ভেবে নেই পুরো বিষয়টা। সৌরিশি, তুমি কি বলো? এজাজের সাথে তোমার বেশ সম্পর্ক ভালো। আমি কিন্তু তো বহু পূর্বে খেয়াল করেছিলাম। জানি না আমি কিছু, আপনারা যা ভালো মনে করেন আয়াত ভাই। মেয়েটার কণ্ঠে কোনো অভিমান নেই, অথচ কোথাও যেন দুঃখ জমাট বেঁধে আছে। হয়তো সে আশা করেছিল কেউ অন্তত তাকে চাইবে। সে কাউকে সে চোখের সামনে দেখল, কিন্তু তাকে পায়নি। আয়াদের থেকে মুখটা ঘুরিয়ে নিল সে। কেবল নিজের ভেতরে একটি কান্না, একটি নিঃশব্দ আহাজারি অনুভব করল, যা কারো কানে পৌঁছালো না।
আমাকে অতি দ্রুত আপডেট করো। আমি জানতে চাচ্ছি পুরো গেমটা ঠিক কিভাবে খেলা হচ্ছে। ওকে, রাত শেষ হওয়ার আগে মেল করবে। এখন রাখছি। আয়াত ফোনটা রেখে সিগারেট ধরালো। পুরো ছাদময় অন্ধকার, শুধু মাঝে মধ্যে হালকা চাঁদের আলোতে আশেপাশটা দেখা যাচ্ছে। হঠাৎ কেন যেন মনের ভেতর ফাঁকা অনুভব করছে সে, তবে ঠিক কোন কারণে তা জানে না। শুধু মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলছে। পিছনে শব্দ করে ছাদের দরজাটা লেগে গেল। কে কে ওখানে? কান্নারত কণ্ঠতে ষোড়শী বলল। আয়াত ভাই আমি। হাতে থাকা সিগারেটটা ফেলে দিল আয়াদ। ফোনের ফ্ল্যাশ লাইট সামনে ধরতে চমকে গেল। ষোড়শীকে দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, তবে অদ্ভুত বিষয়, মেয়েটা সবে গোসল করেছে। এত রাতে এখানে কে চায়? কেন করলেন আমার সাথে এমন? কি করেছে আমি? ইজাজ ভাইয়ের সাথে বিয়ে কেন ঠিক করলেন? তুমি রাজি না? তাহলে সবার সামনে বললে না কেন? আমি কেন সবার কাছ থেকে শুনবো? আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ষোড়শী এগিয়ে এলো, সরাসরি আয়াদের মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিস করে বলল। আমি আপনার কাছ থেকেই শুনবো। কেন আপনি আমার সাথে এমন ব্যবহার করেছেন যাতে মনে হয় আপনি আমায় পছন্দ করেন? এটা স্পষ্ট প্রতারণা। আমি তোমাকে অনেক আগে নিষেধ করেছিলাম। এরপর যদি নিজে নিজে ভেবে নাও তাহলে আমার কিছু করা থাকে না। এজাজ ভালো ছেলে, বিয়েটা করে নিতে পারো। ঠান্ডা গলায় কথাগুলো বলেই আয়াত ঘাড় ঘুরিয়ে তাকালো আকাশের দিকে, যেন এই আলোচনা তার জন্য তুচ্ছ। ষোড়শী এতক্ষণ নিঃশব্দে দাঁড়িয়েছিল, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এবার আচমকা গলা চড়িয়ে বলল। আপনি তো কাপুরুষ একটা। আয়াত ঘুরে তাকালো, চোখে একটু বিস্ময়, একটু বিদ্রুপ। ও, এখন আমি কাপুরুষ? হ্যাঁ, নিজের অনুভূতির দায় নিতে পারেন না আপনি? একজন মেয়ে দিনকে দিন কেমন করে বদলে যাচ্ছে, কেমন করে কাউকে ভালোবেসে ফেলেছে তা বুঝেও আপনি চুপ ছিলেন। আপনি শুধু বোঝেন প্ল্যান, স্ট্র্যাটেজি, গেম। কোনোদিন কি আমাকে মানুষ হিসেবে দেখেছেন আপনি আয়াত ভাই? তুমি জানো না তুমি কি বলছো বোকা মেয়ে? আপনি খুব ভালো করেই জানেন আপনি সব বোঝেন, তবু চুপ করে থাকেন আপনি। আপনি চেয়েছিলেন আমি এগিয়ে আসি, নিজ থেকে কিছু বলি। আপনি জানেন এই কথাগুলো বলাও একটা মেয়ের জন্য কতটা সাহসের। তাছাড়া আপনি আমাকে যেভাবে রক্ষা করেন। আয়াত এবার জোরে বলে উঠল। তুমি যে ভাবছো তা কখনো সত্যি ছিল না। আমি তোমাকে রক্ষা করে ভালোবাসা দিয়ে নয়, দায়িত্ব দিয়ে। তাহলে কেন আপনি এইভাবে এমনভাবে তাকাতেন আমার দিকে? কেন? আয়াত হঠাৎ থেমে গেল, তার মুখ শক্ত হয়ে এলো। সে এগিয়ে এসে ষোড়শীর খুব কাছে দাঁড়ালো। কারণ আমি চাই না তুমি ভেঙে পড়ো, আমি চাইনি তুমি ভয় পাও। আর হ্যাঁ, আমি ভুল করেছি, ভুল করে তোমাকে নিজের মতো করে নিরাপত্তা দিয়েছে, কিন্তু সেটা ভালোবাসা ছিল না। ষোড়শীর ঠোঁট কাঁপে, চোখের জল আর বাদ মানে না। তাহলে আমার দোষ কোথায় বলুন? আমি কেন ভাঙবো আজ? কেন আমার স্বপ্নগুলো একা একা মরে যাবে? এক মুহূর্তের জন্য আয়াদের চোখেও কিছু একটা কাঁপলো, হয়তো কষ্ট, হয়তো অপরাধবোধ, কিন্তু সে নিজেকে সামলে নিল। আয়োজন। যে মানুষ নিজে ভালো না বোঝে তার স্বপ্ন বাঁচিয়ে রাখা যায় না। তাছাড়া তুমি আমার একটা গোপন কথা জানো, কখনো তোমাকে সঙ্গে আমি করব না। ষোড়শীর রাগ উঠে গেল। সে এখন কি করবে? তার বুকটা ফেটে যাচ্ছে কষ্টতে। আচ্ছা, হারিয়ে ফেলার যন্ত্রণা এত কষ্টকর, এর থেকে তো মৃত্যু ভালো। নাক টেনে বলল। আমাকে আপনি ভাবি বলবেন না, এজাজ আমার ছোট, তুমি ভালো থাকবে। হঠাৎ কি হলো ষোড়শীর? সে একদম আয়াদের কাছে চলে এলো। আয়াত তার শরীরের তাপ বুঝতে সক্ষম হলো। মেয়েটা জ্বরের ঘরে আছে দেখে এসব আবল তাবল বকছে। আয়াতকে সব থেকে অবাক করে দিয়ে বলল। তীরা একটু আগে বললো আমি ভীষণ নরম। আয়াত ভাই পুরুষ হিসেবে এই নারীকে হাত ছাড়া করবেন না, তার স্বাদ গ্রহণ করুন। লোভ দিলে? এই কথা যখন হুঁশ ফিরবে তখন মনে হলে নিজে নিজে কিন্তু লজ্জা পাবে। পাবো না, তাও আমি অন্য কাউকে বিয়ে করবো না। ষোড়শী, ইস, এভাবে ডাকবে না তো কষ্ট হয়, ঠিক এইখানে বুকের মধ্যে। আমার লোভ হয় না ষোড়শী, রুমে যাও, তোর এই গাল এসে মনে করে কাঁদবে। আয়াত ভাই কোথায়? আজ সকাল থেকে তাকে একবারও দেখিনি।
তুই কিছু জানিস সৌরেশী? টেবিলের উপর রাখা ধুমায়িত চায়ের কাপের পানে হাত বাড়ালো ষোড়শী। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। ইদানিং কিছু হলে জ্বর এসে যাচ্ছে, আবার সকাল হতেই সেরে ওঠে। তার শারীরিক অবস্থা যেন মনের সাথে মিলে মশকরা করছে। জানি না আমি কি ওনার বউ যে খোঁজ রাখবো, আমি ওনার ভাবি। তীরা ভ্রুজোড়া কুঞ্চিত করল। ষোড়শীকে খুব কম রাগতে দেখা যায়, তবে যখন রাগে তখন সহজে নিজেকে সামলাতে পারে না। সে নিজেও আয়াদের কাজের জন্য বিরক্ত। কি হতো যদি ষোড়শীকে সে বিয়ে করত? সৌরেশী, ইজাজ ভাই ছোট, তাই তুই আয়াত ভাইয়ের কখনোই ভাবি হতে পারবি না। চুপ, আমি ভাবি হব? এত বেশি কথা বলিস কেন? আমার কি দোষ? আমাকে বকে লাভ নেই, বিয়ে তো ছেলে খেলা নয়। এখন যে চায় না তার সাথে কেন জোর করে সম্পর্ক তৈরি করতে হবে? আমার বিশ্বাস তোর সাথে ভালো কিছু হবে। তীরার সান্ত্বনামূলক বাক্যতে কোনো ধরনের উচ্চবাচ্য করল না ষোড়শী। সত্য বলতে সে নিজেও জানে যে লাভ নেই। আয়াত কখনো মিথ্যা বলে না। ইজাজের সাথে বিয়েটা তার হচ্ছে। কাল রাতে ছাদে হওয়া ঘটনার জন্য একটু ষোড়শীর মনে দুঃখ নেই, কারণ সে চেষ্টা করেছিল। অন্তত সারা জীবনের আফসোস তো থাকবে না। চেষ্টার পর যে পুরুষ তাকে গ্রহণ করেনি, ক্ষতি সেই পুরুষের। তাদের দুজনের মনোযোগ আকর্ষণ ঘটল জুয়ের হঠাৎ আগমনে। ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে সে কোথাও বের হচ্ছে। তীরা খাবার চিবোতে চিবোতে শুধালো, কোথাও যাচ্ছ ফুপু? হ্যাঁ, ঢাকা ফিরে যাচ্ছি। বিয়ের প্রিপারেশনের জন্য? জুই জবাব দিল না। চুপচাপ টেবিল থেকে এক গ্লাস পানি উঠিয়ে পান করলো। ষোড়শীর পানে একবারও তাকালো না সে। মনে হচ্ছে কিছু একটা নিয়ে অস্বস্তিতে ভুগছে। কম্পমান কণ্ঠতে বলল, আসছি তীরা, সাবধানে থাকিস। তড়িঘড়ি করে সে চলে গেল। তীরা বিরস মুখে বলল, কিছু বুঝলি সৌরেশী? না, কি বুঝবো? আমার মনে হচ্ছে তোর আর ইজাজ ভাইয়ের বিয়েটা হচ্ছে না। ফুপু মানা করে দিয়েছে, অথবা ইজাজ ভাই যে কোনো একজন। তুই তো বিশিষ্ট মানুষ, মন পড়তে পারিস। তোর মতো তো গাধাও নই অন্তত। যাই হোক, যদি কথাটা সত্য হয় তাহলে কি দিবি? হলেও কি, অন্য কারোর সাথে হয়ে যাবে। আমার বিয়ে হচ্ছে, অন্তত এটা সত্য। মন খারাপ করিস না। ষোড়শী খাবারে মনোযোগ দিল। জীবনে অঘটন ঘটতে থাকলে সেটা যদি এড়িয়ে না যাওয়া যায়, তাহলে চুপচাপ সহ্য করে নেওয়া ভালো। অন্তত সে তাই করবে। তীরার কথার সত্যতা সে ক্ষণবাদেই পেল। জুই বিয়ের জন্য না করেছে, কারণ হিসেবে বলেছে তার ছেলের যোগ্য না ষোড়শী। এতে সালের সাথে অনেক বেশি তর্ক হয়েছে, তাই এত সকালে রাগ করে চলে গেল জুই। যদিও কারণটা শুনে কষ্ট লাগলো ষোড়শীর, কিন্তু বিয়ে তো ভাঙল। সারাদিন আয়াতকে আর সে দেখতে পায়নি। তবে মনে মনে ঠিক করে রেখেছে যে যখন দেখা হবে তখন খুব শুনিয়ে দেবে। রাতে সকলের খাওয়া দাওয়ার পর আয়াত এলো। মানুষটাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। ষোড়শীর মায়া হলেও নিজেকে সংযত রাখলো। আয়াত সোজা হামিদের রুমে চলে গেল। তাকে চিন্তিত মনে হচ্ছে। নিশ্চয়ই আবার কোনো ছেলেকে ধরেছে তার জন্য। ষোড়শী পা টেপে টেপে দরজায় কান রাখলো। ভেতরে সত্যি তার বিয়ে নিয়ে আলাপ হচ্ছে। পুরোটা শোনার জন্য আর একটু ভালোভাবে দাঁড়ালো সে। আজ সন্ধ্যায় তোর আর আয়াদের বিয়ে। আমি জানি তোর থেকে না জেনে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, কিন্তু আমি তোর বাবা, খারাপ সিদ্ধান্ত নিব না। আমার কাছে আসলে সময় নেই মা, কোনো প্রকার না করিস না, তোর হাতে ধরে বলছি। হামিদ আকুল ভরে ষোড়শীর হাতখানা ধরল। তার মেয়ের বয়স সবে মাত্র 17। এতটা ছোট বয়সে বিয়ে দিতে তার মন টানছে না, কিন্তু সে তো নিরুপায়। আজ সকাল থেকে অনেক খারাপ লাগছে। ষোড়শী বাবার নিভু নিভু দৃষ্টির পানে তাকালো। হামিদের জন্য মায়া হলো তার। সে না করতে গিয়েও থেমে গেল। কি অদ্ভুত বিষয়! গতকাল অবধি যে বিষয়টা তার একমাত্র চাওয়া ছিল, আজকে তা পেয়েও মূল্যহীন।
গতকাল রাতে আয়াদের কথাগুলো এখনো কানে নির্জন বনে কাঁসার থালা বাজার মতন করে বেজে চলেছে। আয়াত ভাই রাজি আছে?